পাওয়া গেছে, তাহলে দেশের সমস্ত বিচারপতি কি দুর্নীতিগ্রস্ত, ইনক্লুডিং ইউ? বিচারপতি সঞ্জীব খান্না, আপনাকে বলছি বিচারপতি সঞ্জীব খান্না, আপনিও দুর্নীতিগ্রস্ত। দিল্লি হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি ভার্মার বাড়ি থেকে আগুন লাগার ফলে বান্ডিল পাওয়া গেছে, তার মানে উনি অযোগ্য? তার মানে দেশে যতজন বিচারপতি সবাই অযোগ্য? এ কোথাকার ন্যায় বিচার? আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে বলছি, খুশি তো? আমার বাচ্চাটাকে শেষ করে দিয়ে, আমার পরিবার শেষ করে দিয়ে খুশি তো? শুভেন্দু অধিকারী, এবার রাজনীতি হবে তো ভালো মতন? মাননীয় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, হবে তো রাজনীতি 26 সালে? কদিন পরেই ভোটে দামামা বাঁচতে চলেছে। আর মমতা ব্যানার্জি, চোরেদের রানী, খুশি তো? প্রতাপবাবু, আপনার মনের অবস্থা বুঝতে পারছে, এবং একাধিক এরকম প্রচুর চাকরিহারা আজ রয়েছেন যারা বলছেন তারা যোগ্য পথে, যোগ্য প্রক্রিয়ায় এই চাকরি পেয়েছিলেন, কিন্তু তাদের চাকরি কেন যাবে এই প্রশ্ন তাদের। আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ শীর্ষ আদালতের রায়ের পর কি প্রতিক্রিয়া দিয়েছেন। চাকরি চলে গেল যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে দেওয়া হয়েছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন। আইনজীবী আশিস কুমার চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি আশিস বাবুর কাছে আরো একবার যাব। আশিস বাবু, যারা আজ এই শীর্ষ আদালতের রায় চাকরি হারালো, মূলত যোগ্য যারা যারা বলছেন তারা যোগ্য পথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই রায়ের পর কোনো আইনি পথ কি তাদের সামনে আর খোলা রইল? ঠিক সেটা কি? দেখুন, এটা রিভিউ পিটিশন হতে পারে, কিন্তু সেটা রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতা বিচার করবেন মহামান্য আদালত। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা যোগ্য বলছে এই ব্যাপারটাতে আমার অবজেকশন আছে, কারণ তারা কিন্তু যোগ্যই, কারণ তারা কিন্তু সঠিক পদ্ধতিতে পরীক্ষা দিয়ে একটা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করে তারা কিন্তু চাকরিটা পেয়েছিল। তাহলে যারা সিলেকশন অথরিটি, রিক্রুটমেন্ট এজেন্সি যারা আছে, তারা কিন্তু পুরো ব্যাপারটা জানে যে কারা বৈধভাবে চাকরি পেয়েছে, কারা অবৈধভাবে চাকরি পেয়েছে। তাহলে বৈধভাবে যারা চাকরিটা পেয়েছে তাদের ডিটেলস, সমস্ত বিষয়টা কেন হাইকোর্টে তুলে ধরা হলো না? হাইকোর্টে বারবার বলা হয়েছিল যে এইটা আপনারা সেগ্রিগেট করুন, সেগ্রিগেট করাটা সম্ভব, তাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে। সেই তথ্য থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই সেগ্রিগেটটা করলো না, এবং তারা বারবার তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টটাকে চেঞ্জ করলো। হাইকোর্ট যতবার বলেছে যে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট, একটা স্পেসিফিক স্ট্যান্ড পয়েন্ট হওয়া দরকার, যে কারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আইডেন্টিফাই করুন। কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু একের পর এক তারা কিন্তু যে এফিডেভিট ফাইল করেছে, সেই এফিডেভিটের মধ্যে স্বচ্ছতা ছিল না। তখন সেখানেই বোঝা যাচ্ছিল যে তারা কোন একটা অযোগ্য, যারা অযোগ্যভাবে চাকরিটা পেয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য পুরো ব্যাপারটাকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। এবং ডিভিশন বেঞ্চে বারবার সেই এফিডেভিটকে উজ্জ্বল করা হয়েছে, আবার এফিডেভিট কল ফর করা হয়েছে এবং এফিডেভিট ফাইল হয়েছে। তাহলে দীর্ঘ যে প্রসেস 2019 থেকে 2023-4 অব্দি যে একটা কেস চললো এবং বিচার প্রক্রিয়া চললো, এই বিচার প্রক্রিয়া থেকে সম্ভব ছিল না যে কারা যোগ্য ভিত্তিতে চাকরি পেয়ে করে দেওয়া? তাহলে যদি সেখানেই করতে পারলো না, এবং সেটা যখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা নতুন ভাবে দেখছে যে এই প্রার্থীগুলো যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, সেটা আমার বক্তব্য যে মহামান্য উচ্চ আদালতের, সর্বোচ্চ আদালতের রায়কে আমি সম্মান জানিয়ে বলছি
সেটাও একবার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি, আমরা কোর্টের কাছে বারবার প্রেয়ার দিয়েছি, তুলে ধরেছি যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, এমনকি যারা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে চাকরি পেয়েছে, ভেরিফাইড হয়েছে সেকেন্ড থার্ড টাইম, তারপরেও কিন্তু অনেকে চাকরি পেয়েছে, তাদের চাকরিটাও কিন্তু আজকে চলে গেল। তাহলে যে যাদের নিয়োগ প্রক্রিয়ায় যারা পার্টিসিপেট করেছিল, তাদের যে ওএমআর শিট সমস্ত কিছু বারবার ভেরিফাই হওয়ার পরেও যারা নিয়োগটা পেয়েছিল, তাদের দোষটা কোথায়? এগুলো বিচার করা সুপ্রিম কোর্টের কাছে অনেক অবকাশ ছিল, কিন্তু সর্বোচ্চ আদালত মনে করেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াতে হস্তক্ষেপ করা যাবে না, বা মহামান্য হাইকোর্টে যে রায় তাতে হস্তক্ষেপ করা যাবে না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের একদম গাফিলতি। প্রথম দিন থেকে যদি তারা চেষ্টা করতো যেটাকে সেগ্রিগেট করা যাবে এবং যেত, কারণ তাদের কাছে তথ্য ডেটা সবকিছুই আছে, সেটা যদি তুলে ধরতো, তাহলে আজকে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ, তাদের সংসার এইভাবে নষ্ট হয়ে যেত। আশিসবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের আরো একবার শোনাবো শহীদ মিনার থেকে আজকের শীর্ষ আদালতের রায়ের পর চাকরিহারা প্রতাপ রায়চৌধুরী কি জানিয়েছেন তার বক্তব্য। আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। সুইসাইডও করতে পারবো না আমার ওই বাচ্চাটার মুখের দিকেছে। ডকুমেন্ট দেখিয়ে দেবো, আমার ওয়েমার দেখিয়ে দেবো। আমি এভরিথিং আপনাকে সামনে দাঁড়িয়ে বলছি। 55-38 পেয়েছি, সাদা খাতা নয়। 55-তে 38 ফার্স্ট কাউন্সিলিং, মাঝামাঝি র্যাঙ্ক ছিল। 10-এ ইন্টারভিউতে 5 পয়েন্ট সামথিং। আর এবার আপনাদের শোনাবো শীর্ষ আদালতের আজকের রায়ের পর আইনজীবীদের কি বক্তব্য। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য শোনাবো। যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত, তাদের হয়ে মামলা করেছিলাম। তারা কারা? তারা বঞ্চিত হয়েছেন, তাদের র্যাঙ্ক জাম করে গিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা ছিল। আমি তো যারা চাকরি হারিয়েছেন তাদের মামলাকারী ছিলাম না, আমি মামলাকারী ছিলাম যারা বঞ্চিত চাকরি। শেতাবুদ্দিন কারা? লক্ষ্মী টুঙ্গা কারা? নাসরিন খাতুন কারা? যারা চাকরি পায়নি, বঞ্চিত হয়েছে, তাদের হয়ে মামলা করেছিলাম। খুব স্বাভাবিকভাবেই যা দেখুন চেয়েছিলাম কি যে যোগ্যরা চাকরি পাক। যোগ্যরা কেন চাকরি পায়নি? তার কারণ যোগ্য অযোগ্য এই পৃথকীকরণ করে দেয়নি। কে করে দেয়নি? রাজ্য সরকার করে দেয়নি, বোর্ড করে দেয়নি, এসএসসি করে দেয়নি। এবং শুধু তাই না, তারা প্রকৃত তথ্যও দেয়নি। একজন বলছে 5,485 ইললিগাল অ্যাপয়েন্টি, একজন বলছে 5,189 ইললিগাল অ্যাপয়েন্টি, একজন বলছে 4,327 ইললিগাল অ্যাপয়েন্টি। তাহলে আইডেন্টিফাই করবেন কি করে কে যোগ্য কে অযোগ্য, কে বৈধ কে অবৈধ? তাহলে যোগ্য অযোগ্য বৈধ অবৈধ পৃথকীকরণ করা সম্ভব হলো না এসএসসি, বোর্ড এবং সরকারের জন্য। তাহলে সেটা যদি সম্ভব হতো, তাহলে কিন্তু এই যারা যোগ্য, যারা সত্যি সত্যি বঞ্চিত হয়েছেন, আমি মনে করি নিয়োগ প্রক্রিয়ায় অনেকে যোগ্য এবং বৈধ রয়েছেন, কিন্তু তাদের আইডেন্টিফাই করে দিলেন না এসএসসি, বোর্ড এবং সরকার, সেই জন্য তারা বঞ্চিত। ফিরদৌস শামীমের জন্য নয়। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য শুনছিলেন আপনারা। আরো একবার জানাবো আপনাদের শীর্ষ আদালতের রায়। আজ 2016 যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল, যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল আজ শীর্ষ আদালতের রায়। অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল, প্রায় 26,000 চাকরি বাতিল। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথক করা গেল না। কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা পৃথক করা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। নিয়োগ প্রক্রিয়াতে গলদ ছিল, ত্রুটি ছিল, এমনটাই পর্যবেক্ষণ আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন, শীর্ষ আদালতের আজকের এই রায় কিভাবে দেখছো? দেখুন, দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকারা তারা মাথা তুলে বাঁচেন, তারা মাথা তুলে বাঁচতেন, কিন্তু আজকে যা ঘটলো তাতে পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকা সমাজের মান সম্মান সবকিছু বিসর্জন গেল। পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকা সমাজের মান সম্মান আজকে শূন্য হয়ে গেল, ধুলোয় মিশিয়ে গেল। এমন একটা চুরি, এমন একটা দুর্নীতি যাকে সেগ্রিগেট করা গেল না যে কে যোগ্য এবং কে অযোগ্য। এবং সবচেয়ে আনফরচুনেট বিষয়, রাজ্য সরকার পর্ষদ সবাই মিলে যেভাবে অযোগ্যদেরকে বাঁচাতে চাইলেন,
যার জন্য আজকে যোগ্যরাও মাঝখান থেকে বলি হয়ে গেলেন। আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি, যে বা যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন সেই তাদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। বাকি দায়িত্ব আমাদের, আমরা আপনাদেরকে সাহায্য করবো আপনাদের টাকা পুনরুদ্ধারের জন্য। সায়ন, এখানেই প্রশ্ন, আমরা শহীদ মিনারে যারা রয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, তাদের বক্তব্য শুনছিলাম। তাদের একাংশের বক্তব্য, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসার জন্য তাদেরকে ব্যবহার করেছে সিপিআইএম। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাও বলছিলেন তারা, কি বলবেন? ওনারা তো শিক্ষক শিক্ষিকা, ওনাদের ন্যূনতম বোধ বুদ্ধি এটুকু আমরা আশা করতেই পারি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী, রাজ্যে যেমন অনেক আইনজীবী রয়েছেন, বিকাশবাবু একজন আইনজীবী। একজন আইনজীবী তার মক্কেলের হয়ে খুব বেশি হলে সওয়াল করতে পারেন, কিন্তু যা নীতি নির্ধারণ করতে হবে, সেই কেস কোন দিকে যাবে তা ঠিক করে হচ্ছে আদালত। আমি শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে অনুরোধ করব, ঠান্ডা মাথায় ভাবুন যে কাদের জন্য আপনাদের চাকরি গেল। আমরা এও বিশ্বাস করি যে আপনারা সবাই যে অযোগ্য তা নয়, আপনাদের মধ্যে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন। শুধুমাত্র সরকারি অযোগ্যদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকেও মাঝখান থেকে আজকে বলি দিল। ধন্যবাদ। সিপিআইএম নেতা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর শীর্ষ আদালতের আজকের রায়ের পর প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকার থেকে চাকরি বাঁচাতে চায়নি এবং এই রায়ে আমরা হতাশ। এই রায়, সুপ্রিম কোর্টের রায় কিছু বলতে পারছে না, কিন্তু আমরা সবাই হতাশ, কারণ এদের সঙ্গে চরম অন্যায় হয়েছে। বুক বেঁধে ছিল তারা মাসের পর মাস, বছরের পর বছর, যে হয়তো বিচার পাবে, কিন্তু সেখানটায় রাজ্য সরকার এমন কিছু বিরোধিতা করেছে, যেহেতু সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার সহযোগিতা করেনি, তাই তাদের ব্যাপারটাই রাজ্য তো, কেন্দ্র তো আর বা সুপ্রিম কোর্ট তারা তার নিজেরা কিছু করতে পারে না ডকুমেন্টের বাইরে। সেই ডকুমেন্ট যেটা সাবমিট করেছিল রাজ্য, সেখানটাই নিশ্চয়ই সেই ডকুমেন্ট এই যে বঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য নয়, বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়, সেটা চোরদেরকে যাতে রক্ষা করা যায় তার জন্য এই রাজ্য সরকারের প্রচেষ্টা। নতুন এবং উন্নত সাফেদ, এতে বিজেপির মোকাবিলায় এবার তৃণমূলের উত্তর অভিযান। আগামী সপ্তাহে উত্তরের 2 জেলায় টানা 4 দিনের কর্মসূচি আছে। চা বাগানের সভা, বাগানেই রাত্রিবাস, রয়েছে পদযাত্রার পরিকল্পনাও। উত্তরের উন্নয়নের দাবিতে দিল্লিতে দরবার করেছে বিজেপি। 26-এর আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বঞ্চনার অভিযোগ তুলে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এবার তার কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূলের। চা বলয়কে ঘিরে এক গুচ্ছ পরিকল্পনা তৃণমূল শ্রমিক সংগঠনের। 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল 2 জেলার একাধিক বাগানের সভা। চা বাগানেই রাত্রিবাস করবেন দলের নেতাকর্মীরা। উত্তরবঙ্গের 2 প্রান্ত থেকে শুরু হবে পদযাত্রা। আলিপুরদুয়ারের সংকোষ ও জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। 10ই এপ্রিল রাতে পদযাত্রা শেষ হবে গয়ের কাটা চা বাগানে। 11ই এপ্রিল পিএফ অফিস অভিযানের ডাক। 2টো পয়েন্ট থেকে, আলিপুরদুয়ার জেলার সংকোষ থেকে একেবারে লাস্ট পয়েন্ট আসাম বর্ডার, সংকোষ থেকে আমাদের একটি পদযাত্রা শুরু হবে। আর জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকে আরেকটি পদযাত্রা শুরু হবে। 8, 9, 10 3 দিন এই দুটো পদযাত্রা। জলপাইগুড়ির পদযাত্রা জলপাইগুড়ির চা বেলটাকে ট্রাভার্স করবে, আলিপুরদুয়ারের পদযাত্রা আলিপুরদুয়ারের চা বেলটাকে ট্রাভার্স করবে। প্রত্যেক জেলায় আলাদা আলাদাভাবে চা বাগানের কর্মসূচিও তৈরি। কেমন সেই কর্মসূচি? 8ই এপ্রিল আলিপুরদুয়ারের সংকোষ, নিউল্যান্ডস, কার্তিকা, ধৌলঝোড়া চা বাগানের সভা। আটিয়াবাড়ি চা বাগানে রাত্রিবাস। 9ই এপ্রিল আলিপুরদুয়ারের চুয়াপাড়া, মধু, ভার্নবাড়ি চা বাগানের সভা। বীরপাড়া চা বাগানে রাত্রিবাস। 10ই এপ্রিল আলিপুরদুয়ারের গোপালপুর, আরি ওমান, কাদম্বিনী, দলগাঁও চা বাগানের সভা। জলপাইগুড়ি জেলায় 8ই এপ্রিল এলেনবাড়ি, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম চা বাগানের সভা। রাত্রিবাস চালসা এলাকার চা বাগানে। 9ই এপ্রিল চালসা, চম্পাগুড়ি ও গ্রাসমোট চা বাগানের সভা। রাত্রিবাস নাগরাকাটা এলাকার চা বাগানে। 10ই এপ্রিল বানারহাট, লক্ষ্মীপাড়া ও হলদিবাড়ি চা বাগানের সভা। 11ই এপ্রিল গয়ের কাটা থেকে জলপাইগুড়ি পিএফ অফিস অভিযান। রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার
চা শ্রমিকদের বঞ্চনা করে আসছে, সেটাই চা বাগানের প্রান্তিক শ্রমিকদের বোঝানোর উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, মানে মোদির জুমলা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এটা আমরা ধারাবাহিকভাবেই চা শ্রমিক অব্দি নিয়ে যাচ্ছি। হাইকোর্টের নির্দেশ বহাল, সুপ্রিম রায় এসএসসি 26,000-এর চাকরি বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে মন্তব্য শীর্ষ আদালতে। মধ্যরাতে লোকসভায় পাশ ওয়াকফ বিল, 12 ঘন্টা আলোচনার পর ভোটাভুটিতে পাশ, বিলের পক্ষে 288টি ভোট, বিলের বিপক্ষে 232। আজ রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল। কোনো পক্ষে নয়, ডান নয় বামেও নয়, সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসের? জি 24 ঘন্টায় নয়া প্রাইম টাইম শো সঙ্গে পিউ রায়। দেখুন যা বলবো সত্যি বলবো, আজ রাত 9টায়। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে, আমি শুভদীপ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বড় রায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল, অর্থাৎ 26,000-এর চাকরি বাতিল, 25,753 জন। কলকাতা হাইকোর্টে যে রায় ছিল সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টের রায়, এসএসসির 26,000-এর চাকরি বাতিল, অর্থাৎ 2016-র গোটা প্যানেলটাই বাতিল। নিয়োগ প্রক্রিয়া ছিল, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, এমনটাই মন্তব্য আজ শীর্ষ আদালতের। সুপ্রিম রায়ে 25,753 জনের চাকরি বাতিল, যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথক করা সম্ভব হলো না। আর এরপরে এই শীর্ষ আদালতের নির্দেশে বাতিল 25,753 জনের চাকরি। সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখান থেকে কথা বলবো আমাদের ইনপুট হেডের সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম রায়ে 25,753 জনের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টে গত এপ্রিলে রায় দেওয়া হয়েছিল এবং এরপর এই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একটা অংশ। শীর্ষ আদালত এরপর কলকাতা হাইকোর্টের রায় সাময়িক স্থগিতাদেশ দেয়, শুনানি চলে, দীর্ঘ শুনানি পর্ব শেষ হয়। আর এরপর আজ শীর্ষ আদালতের চূড়ান্ত রায়, যেখানে বহাল রাখা হলো কলকাতা হাইকোর্টের রায়কেই, অর্থাৎ বাতিল 26,000 চাকরি। 2016-র নিয়োগ প্রক্রিয়ায় গোটা প্যানেল বাতিল। কি বলছেন যারা চাকরি হারালেন, শোনাবো। আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। সুইসাইডও করতে পারবো না, আমার ওই বাচ্চাটার মুখের দিকেছে। ডকুমেন্ট দেখিয়ে দেবো, আমার রবিবার দেখিয়ে দেবো। আমি এভরিথিং আপনাকে সামনে দাঁড়িয়ে বলছি, 55-38 পেয়েছি, সাদা খাতা নয়। 55-তে 38, ফার্স্ট কাউন্সিলিং মাঝামাঝি জায়গায় র্যাঙ্ক ছিল, 10-এ ইন্টারভিউতে 5 পয়েন্ট সামথিং। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো শীর্ষ আদালত, বাতিল হয়ে গেল 25,753 জনের চাকরি। আর এরপর এদের কি পথ খোলা রয়েছে সামনে, কি করতে পারেন, কি ভবিষ্যৎ? দেখো, আইনি পরিভাষায় অবশ্যই রিভিউ পিটিশন দায়ের করতে পারেন তারা, কিন্তু রিভিউ পিটিশনের ভিত্তি কি হবে সেটা অবশ্যই তাদের ভবিষ্যতে ঠিক করতে হবে। কারণ যে আমরা জানি যে এই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট তারা কিন্তু এন্টায়ার এই যে প্যানেল সেটাকে বাতিল করেছিল, সেটাকেই চ্যালেঞ্জ করে এই পিটিশনাররা তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি হয়েছে। তারপরে কিন্তু এরপরে আইনি জায়গায় একটা রিভিউ পিটিশন ম্যাক্সিমাম তারা ফাইল করতে পারেন। কিন্তু আজকে প্রধান বিচারপতি অবজারভেশন যখন রিড আউট করছিলেন বা পড়ে শোনাচ্ছিলেন, তার যে মনোভাব ছিল বা তার অন্যান্য সতীর্থ যারা, তারা কালেকটিভলি এই সিদ্ধান্ত
আবারও প্যানেল বাতিল করার এই কলকাতা হাইকোর্টের রায়টা আপিল করেছে। ফলে তাদের কাছ থেকে নতুন কিছু করে অন্য কোনো পোল অ্যাপার্ট জাজমেন্ট আশা করা কিন্তু খুব আশা করা যায় না। তবে রিভিউ পিটিশনের জায়গাটি কিন্তু রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে বলে দেওয়া হয়েছে যে যেহেতু পুরো ভিসিয়েটেড ছিল এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি, এই পুরো প্যানেলটিকেই তারা বাতিল করলেন। শুধু একজন ক্যান্সার রোগাক্রান্ত একজন শিক্ষিকা, তাকে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরিটি বহাল থাকবে, বাকি পুরো প্যানেলটি তারা নাল অ্যান্ড ভয়েড করে দিলেন। কিন্তু তারা বলেছেন যে এই সমপরিমাণ শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার আগামী 3 মাসের মধ্যে এই সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। এর মাঝে তারা এটাও বলেছেন যে প্যারালালি সিবিআই এই মামলার ক্রিমিনাল যে পার্টটি তারা তদন্ত করছেন, সেই পার্টটি তারা দেখবেন। তারা দেখার পাশাপাশি যোগ্য এবং অযোগ্যদের বিষয়ে তাদের যে তদন্তের জায়গাটি তারা আগামী 3 মাসের মধ্যেই শেষ করবেন। এক্ষেত্রে একটি কথা বলার, সুপ্রিম কোর্ট আজকে আরও একটি কথা বলেছেন। 2016 সালে যখন এই প্যানেলটি যখন আসে, এই প্যানেলটি থেকে যখন চাকরি পাওয়া যায়, সেই সময় বহু ব্যক্তি ছিলেন যারা রাজ্য সরকারের অন্যান্য দফতরে কাজ করতেন, কিন্তু এসএসসি মাধ্যমে এখানে যেহেতু চাকরি পেয়েছিলেন তাই অন্য দফতর থেকে তারা এসএসসির মাধ্যমে শিক্ষক হিসেবে তারা চাকরি পেয়েছিলেন। সেক্ষেত্রে তারা যদি মনে করেন তারা কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারেন, তারা পুরনো কর্মস্থলেই তারা ফিরে যেতে চান, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু তারা পুরনো কর্মস্থলে তাদের নিয়োগ করবে এবং তাদের সিনিয়রিটি ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যে সময় তারা চাকরি ছেড়েছিলেন, যে সময় পূর্ববর্তী চাকরি রাজ্য সরকারের চাকরি পেয়েছিলেন, সেই চাকরিটি যে সিনিয়রিটি তারা সেটাই কিন্তু কন্টিনিউ করতে পারবেন এবং সমস্ত বেনিফিট, আর্থিক বেনিফিট তারা কিন্তু পাবেন। এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার, তার যে যোগ্যতা পরীক্ষা আছে, সেই যোগ্যতা পরীক্ষায় কিন্তু এই সকল যাদের চাকরি আজকে চলে গেল সে সকল ব্যক্তিরা তারা কিন্তু সেই চাকরির পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে। সেই ডিরেকশনও কিন্তু আদালত দিয়েছে, এবং তারপরে সেই পরীক্ষায় পাশ করলে তারা অবশ্যই তারা চাকরি পেতে পারে। অর্থাৎ এই প্যানেল যারা বাতিল হয়েছে তাদের মধ্যে যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকার যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, সেই প্রক্রিয়ায় তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে নতুন করে, তাহলে তারা চাকরি পেতে পারে। পাশাপাশি আরও একটি কথা উল্লেখযোগ্য, অন্যান্য দফতর থেকে যারা চাকরি ছেড়ে দিয়ে, রাজ্য সরকার অন্যান্য দফতর থেকে চাকরি ছেড়ে দিয়ে 2016-তে এসএসসির মাধ্যমে তারা শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তারা যদি প্রয়োজন বোধ করেন, তারা যদি আবেদন করেন, তাহলে তাদের পূর্ববর্তী কর্মস্থল, অর্থাৎ রাজ্য সরকারের পূর্ববর্তী কর্মস্থলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সঞ্জয় দা, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক এই জায়গাতেই ফিরবো তোমার কাছে আরো একবার, কিন্তু তার আগে আপনাদের শোনাবো শহীদ মিনার চত্বর থেকে আজ শীর্ষ আদালতের এই রায়ের পর যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতিক্রিয়া। প্রতাপ রায়চৌধুরী বক্তব্য শোনাবো। কেউ ওয়ান সিঙ্গেল অথরিটি অথবা পার্সন আমাকে এটা দিক যে তুমি এই অপরাধ করেছিলে তাই তোমার চাকরিটা নিয়ে নিলাম, দেশের বিচার ব্যবস্থার প্রতি তো আস্থাই উড়ে যাবে। এই রাজ্যের কেউ পড়াশোনাই করবে না, আর আগামী দিনে কোনো একটা চাকরির পরীক্ষায় কেউ বসবে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুদ্ধ হবে, অশুদ্ধতার কোনো চিহ্ন সেখানে থাকবে না, স্যাংটিটি বজায় থাকবে, পবিত্রতা বজায় থাকবে। এর নিশ্চয়তা তো আর রইল না। তাদেরও যে আগামী দিনে একই অবস্থা হবে না, এর নিশ্চয়তা কোথায়? এখনও কলকাতা হাইকোর্টে 43,000 প্রাইমারির 2017 সালের প্যানেল ঝুলছে। এই রায়ের ইম্প্যাক্ট তো তাদের ওপরও পড়বে। 2006-7 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা তারা রুটি সেঁকে আজ ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর দুর্নীতি করে আমাদের এই হাল করলো। আমাদের এই 26,000-এর লাশের ওপরে বিজেপি আর তৃণমূল এইবারে রাজনীতি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে। সিপিএম চাইছে পুনর্নির্মাণ, আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাচুন। হলো তো? আমার ছোট বাচ্চাটার সর্বনাশ করে আপনারা খুশি তো? খুব আনন্দ। রাজনীতি শুধু না, আমাদের জীবনের কোনো মূল্য নেই।
আরো একবার যাব নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের ইনপুটেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, যেমনটা তুমি জানাচ্ছিলে এর আগে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শুরু করতে হবে রাজ্যকে, এমনও নির্দেশ দিয়েছে আজ শীর্ষ আদালত। সেক্ষেত্রে যাদের চাকরি আজ বাতিল হলো তারা প্রত্যেকেই কি আবেদন করতে পারবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়, নাকি যারা অযোগ্য বলে চিহ্নিত ইতিমধ্যেই সিবিআই বা কমিশনের বিচারে তারা যোগ দিতে পারবেন না? দেখো, এক্ষেত্রে বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যখন রিড আউট করছিলেন মামলার তাদের অবজারভেশন, তারা কিন্তু ওই পোর্শনটি অপারেটিভ পোর্শন তারা রিড আউট করেছেন। এখনো পর্যন্ত আমরা কিন্তু এই অর্ডারের কপি কিন্তু হাতে পাইনি, ফলে অর্ডারের কপিতে কিন্তু ডিসক্রিপটিভলি সেখানে কিন্তু তারা বহু পয়েন্টস থাকবে, ফলে তার জন্য কিন্তু সেই বেশ কিছু গ্রে এরিয়া রয়েছে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে, যার উত্তর কিন্তু এই মুহূর্তে নেই। অর্ডার কপি হাতে পাওয়া গেলেই তাহলে কিন্তু বোঝা যাবে। তবে সার্বিকভাবে যেটা বোঝা গেছে যে অবজারভেশনগুলো প্রধান বিচারপতি করছিলেন তাতে বোঝা গেল যে পুরো প্যানেলটি বাতিল। শুধু একজন মাত্র শিক্ষিকা সোমা দাস, যিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরিটি থাকবে, বহাল থাকবে। এবং যারা অযোগ্য তাদের কিন্তু তাদের শুধু চাকরি যাবে না, তারা এতদিন গত 6 বছর ধরে যে মাইনে পেয়ে এসছে সেই মাইনেও তাদের ফেরত দিতে হবে, সুদ সমেত তাদের ফেরত দিতে হবে। এক্ষেত্রে অযোগ্যের সংখ্যাটা ঠিক কত এবং সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু সিবিআই যে তদন্ত করছে তাদের ফিক্স আপ করতে হবে কিনা আগামী 3 মাসের মধ্যে। সঙ্গে থাকো সঞ্জয় দা, অর্থাৎ যারা অযোগ্য তাদের শুধু চাকরি গেল না, তাদের ফেরত দিতে হবে গত 6 বছরের চাকরিতে পাওয়া বেতন, সুদ সমেত ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্টে এই মামলায় সিবিআইয়ের আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি কি বলছেন আজ শুনে নেব। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। নিরাপরাধ মানুষগুলো যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্যে, তারাও বলি হলো এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ এই করাপশনটার জন্য। এর জন্য তো করাপশনটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব, এই মানে সহজ সরল মানুষগুলো যে সাফার করছে, যারা অপরাধী তারা নয়, যারা নিরাপরাধ তারাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আজ শীর্ষ আদালতের রায়কে কিভাবে দেখছেন? ঠিক রায়, যে রায় হওয়াটা উচিত ছিল সেই রায়ই হয়েছে। এইরকম রায় হলে পরে অন্ততপক্ষে সমাজটা দুর্নীতি মুক্ত হওয়ার দিকেই তাদের ঝোঁক হবে। উল্টো রায় হলেই বরং দুর্নীতি করার প্রবণতা থেকে যেত, যে দুর্নীতি করেও পার পাওয়া যায়। সেই চিন্তা ভাবনাটাকে তো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আঘাত দিতে পেরেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকাশবাবু, আমরা শহীদ মিনারে যারা আজ চাকরি হারিয়েছেন আজকের রায়ে আমরা তাদের বক্তব্য শুনছিলাম, অনেকেরই বক্তব্য একেবারে আপনার নাম করে তারা বলছেন, বিকাশ রঞ্জন বাবু আপনি খুশি তো, আমাদের চাকরিটাও গেল। অর্থাৎ তারা বলছেন তারা যোগ্য পথে চাকরি পেয়েছিলেন কিন্তু তারাও আজকে এভাবে চাকরি হারালেন। এক ঝুড়ি আমের মধ্যে যদি কিছু আম পচা থাকে তখন প্রাকৃতিক কারণে সবাইকেই পচা বলে বাতিল করতে হয়। কে যোগ্য কে অযোগ্য কিন্তু নির্ণয় করার পদ্ধতি কোথায়? ওরা তো আপ্রাণ চেষ্টা করেছিলেন, ওরা তো কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী দিয়েছেন যাতে ওরা নিজেদের যোগ্যতার নিরীক্ষা প্রমাণ করতে পারেন। দুর্ভাগ্যজনকভাবে পারেননি। ওদের বোঝা উচিত যে একটা প্রসেস যখন টেইন্টেড হয়ে যায়, একটা করাপ্ট যখন প্রসেস হয়, তার জন্মটাই যদি একটা দুর্নীতির মধ্য দিয়ে হয়, সেক্ষেত্রে কে ভালো কে মন্দ হয় বাছাই করা যায় না। এটা আমাকে গাল দিয়ে তো লাভ নেই, আইনটা তো দেশের ঊর্ধ্বে রাখতে হবে, ভারতবর্ষের সংবিধানটাকে তো মর্যাদা দিতে হবে। চাকরি পেয়েছেন 25,000, বঞ্চিত হয়েছে 2.5 লক্ষ, সে 2.5 লক্ষ মানুষের কথা তো ভাবতে হবে। অনেক ধন্যবাদ। সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর সঞ্জয় ভদ্র আমাদের ইনপুটের নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। সঞ্জয় দা, এর আগে যেমনটা তুমি বলছিলে যে বেতন ফেরতের বিষয়টা, সুদ সহ বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের, কিন্তু সেখানেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ঠিক কতজন অযোগ্য, কতজন এই বেতন ফেরত দেবেন? একেবারে সে বিষয়টি কিন্তু আমি যেটা বললাম, রিটেন কপি মানে অর্ডার কপি হাতে পাওয়া গেলে তার নুয়ান্সেসগুলো বোঝা যাবে। অর্থাৎ অযোগ্য অর্থে কত সংখ্যাকে থেকে তারা সুনিশ্চিত করছে বা তারা নির্দেশ দিচ্ছেন। এবং এক্ষেত্রে আরেকটি খবরও কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, যেটা অবজারভেশনের সময় বলা হয়েছে, সেটা হলো আগামী 3 মাসের মধ্যে যোগ্য এবং অযোগ্যের মধ্যে অযোগ্য কারা সেটাও সে বিষয়টিও নির্ণয় করতে হবে। এক্ষেত্রে নির্ণয়টি কে করবে? স্বাভাবিকভাবে যেটা মনে হয় ক্রিমিনাল যে মামলাটি চলছে তার মাধ্যমেই এটি নির্ণয় হবে। ফলে সেক্ষেত্রে সিবিআইয়ের ক্ষেত্রেই এই অর্ডার দেওয়া হয়েছে যোগ্য বা অযোগ্য কারা সেটা আগামী 3 মাসের মধ্যে নির্ণয় করার জন্য। কিন্তু সেটা অর্ডার কপি হাতে পাওয়া গেলে সুনিশ্চিত হওয়া যাবে।
অনেক ধন্যবাদ সঞ্জয় ভদ্র। ইনপুটেড আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। আর আজ শীর্ষ আদালতের এই রায়ের পর 25,753 জনের চাকরি বাতিলের পর সিপিআইএম এর প্রতিক্রিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতো সুযোগ নেই। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে, সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বড় রায়। আরো একবার জানাবো আপনাদের, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখা হলো, অর্থাৎ 25,753 জনের চাকরি অর্থাৎ 2016 নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই বাতিল। আজ নির্দেশ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাও আজ রাজ্যকে নির্দেশ শীর্ষ আদালতের। 2016 গোটা প্যানেলই বাতিল। যারা চাকরি হারালেন তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। সুইসাইডও করতে পারবো না, আমার ওই বাচ্চাটার মুখের দিকে চেয়ে। ডকুমেন্ট দেখিয়ে দেবো, আমার রবিবার দেখিয়ে দেবো। আমি এভরিথিং আপনাকে সামনে দাঁড়িয়ে বলছি, 55 38 পেয়েছি, সাদা খাতা নয়। 55-তে 38, ফার্স্ট কাউন্সিলিং মাঝামাঝি র্যাঙ্ক ছিল, 10-এ ইন্টারভিউতে 5 পয়েন্ট সামথিং। হতাশ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, সঠিকভাবে পরীক্ষা দিয়ে একেবারে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন বলে দাবি করছেন, যারা আশায় ছিলেন আজ শীর্ষ আদালতে একটা রাস্তা বেরোবে, যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথক করার কোনো একটি রাস্তা, অযোগ্যদের চাকরি গেলেও যোগ্যদের চাকরি বহাল থাকবে এই আশায় ছিলেন। যদিও আজ শীর্ষ আদালতের রায়ের পর তারা চূড়ান্ত হতাশ। এরপর কি হবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না। শহীদ মিনারে যারা উপস্থিত, যারা চাকরি হারিয়েছেন, অনেকেরই চোখে জল, দিশেহারা কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন, শহীদ মিনারের পাশাপাশি একই রকম ছবি একাধিক জায়গা থেকে উঠে আসছে, যেখানে আজ শীর্ষ আদালতের রায়ের পর দিশেহারা অনেকেই চাকরি হারিয়েছেন। যদিও তাদের দাবি তারা সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, তারা যোগ্য প্রার্থী, কোথাও কোনো কারচুপির মাধ্যমে তারা চাকরি পাননি। কিন্তু সেই সংখ্যা কত শীর্ষ আদালতে তা নির্ণয় করা সম্ভব হয়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথক করা কি সম্ভব? শীর্ষ আদালতের শুরু থেকেই এই প্রশ্ন ছিল একাধিক শুনানি পর্বে। যদিও শেষ পর্যন্ত এই যোগ্য এবং অযোগ্যের সংখ্যা ঠিক কত তা নির্ধারণ করা যায়নি। আর এরপরেই আজ শীর্ষ আদালতের রায়, যেখানে 25,753 জন অর্থাৎ গোটা প্যানেলেরই চাকরি বাতিল হয়ে গেল। কলকাতা হাইকোর্টেরও ঠিক এই রায় ছিল গত বছরের এপ্রিলে, এবং সেই রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। 2016 এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিল আজ শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, এই নিয়োগ নতুন করে নিয়োগ করতে হবে, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, মন্তব্য শীর্ষ আদালতের। আর একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বেতন ফেরত দেওয়ার, সুদ সমেত বেতন ফেরত দেবেন যতদিন চাকরি করেছেন অযোগ্য প্রার্থীরা, সেই নির্দেশও বহাল থাকছে কলকাতা হাইকোর্টের, সেই রায়ও বহাল থাকছে আজ শীর্ষ আদালতের নির্দেশে। আর কলকাতা হাইকোর্টে এই মামলায় সিবিআই এর আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি আজ কি বলছেন শোনাবো আপনাদের। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরপরাধ বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। নিরপরাধ মানুষগুলো যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্যে, তারাও বলি হলো এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ এই করাপশনটার জন্য। এর জন্য তো করাপশনটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব, এই মানে সহজ সরল মানুষগুলো যে সাফার করছে, যারা অপরাধী তারা নয়,
যারা নিরপরাধ তারাও তো এই জিনিসটার বলি হলো। কিছু লোক নিজেদের পকেট ভরার জন্যে, কিছু মন্ত্রী, কিছু আমলা, আজ এতগুলো গরিব মানুষকে এরকমভাবে ভুগতে হবে, এটাই খারাপ লাগছে। প্রতাপ রায়চৌধুরী শীর্ষ আদালতের আজকের রায়ে চাকরি হারা শহীদ মিনার থেকে তিনি কি বলেছেন তার বক্তব্য শোনাবো আপনাদের। কেউ ওয়ান সিঙ্গেল অথরিটি অথবা পার্সন আমাকে এটা বলে দিক যে তুমি এই অপরাধ করেছিলে তাই তোমার চাকরিটা নিয়ে নিলাম, দেশের বিচার ব্যবস্থার প্রতি তো আস্থাই উড়ে যাবে। আর এই রাজ্যের কেউ পড়াশোনাই করবে না। আর আগামী দিনে কোনো একটা চাকরির পরীক্ষায় কেউ বসবে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুদ্ধ হবে, অশুদ্ধতার কোনো চিহ্ন সেখানে থাকবে না, স্যাংটিটি বজায় থাকবে, পবিত্রতা বজায় থাকবে। এর নিশ্চয়তা তো আর রইল না। তাদেরও যে আগামী দিনে একই অবস্থা হবে না, এর নিশ্চয়তা কোথায়? এখনও কলকাতা হাইকোর্টে 43,000 প্রাইমারির 2017 সালের প্যানেল ঝুলছে। এই রায়ের ইম্প্যাক্ট তো তাদের ওপরও পড়বে। 2006-7 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা তারা রুটি সেঁকে আজ ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর দুর্নীতি করে আমাদের এই হাল করলো। আমাদের এই 26,000-এর লাশের ওপরে বিজেপি আর তৃণমূল এইবারে রাজনীতি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে। সিপিএম চাইছে পুনর্নির্মাণ, আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাচুন। হলো তো? আমার ছোট বাচ্চাটার সর্বনাশ করে আপনারা খুশি তো? খুব আনন্দ। রাজনীতি শুধু না, আমাদের জীবনের কোনো মূল্য নেই। নতুন এবং উন্নত সাফে এতে আছে স্মার্ট সায়েন্সের শো। বিজেপির মোকাবিলায় এবার তৃণমূলের উত্তর অভিযান। আগামী সপ্তাহে উত্তরের 2 জেলায় টানা 4 দিনের কর্মসূচি আছে। চা বাগানে সভা, বাগানেই রাত্রিবাস, রয়েছে পদযাত্রার পরিকল্পনাও। উত্তরের উন্নয়নের দাবিতে দিল্লিতে দরবার করেছে বিজেপি। 26-এর আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বঞ্চনার অভিযোগ তুলে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এবার তার কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূলের। চা বলয়কে ঘিরে এক গুচ্ছ পরিকল্পনা তৃণমূল শ্রমিক সংগঠনের। 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল 2 জেলার একাধিক বাগানের সভা। চা বাগানেই রাত্রিবাস করবেন দলের নেতাকর্মীরা। উত্তরবঙ্গের 2 প্রান্ত থেকে শুরু হবে পদযাত্রা। আলিপুরদুয়ারের শঙ্কোষ ও জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। 10ই এপ্রিল রাতে পদযাত্রা শেষ হবে গয়েরকাটা চা বাগানে। 11ই এপ্রিল পিএফ অফিস অভিযানের ডাক। দুটো পয়েন্ট থেকে আলিপুরদুয়ার জেলার শঙ্কোষ থেকে একেবারে লাস্ট পয়েন্ট আসাম বর্ডার, শঙ্কোষ থেকে আমাদের একটি পদযাত্রা শুরু হবে। আর জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকে আরেকটি পদযাত্রা শুরু হবে। 8, 9, 10 3 দিন এই দুটো পদযাত্রা। জলপাইগুড়ির পদযাত্রা জলপাইগুড়ির চা বেলটাকে ট্রাভার্স করবে, আলিপুরদুয়ারের পদযাত্রা আলিপুরদুয়ারের চা বেলটাকে ট্রাভার্স করবে। প্রত্যেক জেলায় আলাদা আলাদাভাবে চা বাগানের কর্মসূচিও তৈরি। কেমন সেই কর্মসূচি? 8ই এপ্রিল আলিপুরদুয়ারের শঙ্কোষ, নিউল্যান্ডস, কার্তিকা, ধৌলঝোড়া চা বাগানে সভা। আটিয়াবাড়ি চা বাগানে রাত্রিবাস। 9ই এপ্রিল আলিপুরদুয়ারের চুয়াপাড়া, মধু, ভার্নবাড়ি চা বাগানে সভা। বীরপাড়া চা বাগানে রাত্রিবাস। 10ই এপ্রিল আলিপুরদুয়ারের গোপালপুর, আরি ওমান, কাদম্বিনী, দলগাঁও চা বাগানের সভা। জলপাইগুড়ি জেলায় 8ই এপ্রিল এলেনবাড়ি, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম চা বাগানের সভা। রাত্রিবাস চালসা এলাকার চা বাগানে। 9ই এপ্রিল চালসা, চম্পাগুড়ি ও গ্রাসমোট চা বাগানের সভা। রাত্রিবাস নাগরাকাটা এলাকার চা বাগানে। 10ই এপ্রিল বানারহাট, লক্ষ্মীপাড়া ও হলদিবাড়ি চা বাগানের সভা। 11ই এপ্রিল গয়েরকাটা থেকে জলপাইগুড়ি পিএফ অফিস অভিযান। রাজ্যের শাসক দলের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার চা শ্রমিকদের বঞ্চনা করে আসছে। সেটাই চা বাগানের প্রান্তিক শ্রমিকদের বোঝানোর উদ্যোগ নেওয়া হবে। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল
গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। পঁচিশ 753 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় বড় রায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল। সুপ্রিম রায়ে এসএসসির প্রায় 26,000-এর চাকরি বাতিল, অর্থাৎ 2016-র এসএসসির নিয়োগে গোটা প্যানেল বাতিল। নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, এমনটাও মন্তব্য আজ শীর্ষ আদালতের। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। বিজেপির মোকাবিলায় এবার তৃণমূলের উত্তর অভিযান। আগামী সপ্তাহে উত্তরের 2 জেলায় টানা 4 দিনের কর্মসূচি আছে। চা বাগানে সভা, বাগানেই রাত্রিবাস, রয়েছে পদযাত্রার পরিকল্পনাও। উত্তরের উন্নয়নের দাবিতে দিল্লিতে দরবার করেছে বিজেপি। 26-এর আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বঞ্চনার অভিযোগ তুলে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এবার তার কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূলের। চা বলয়কে ঘিরে এক গুচ্ছ পরিকল্পনা তৃণমূল শ্রমিক সংগঠনের। 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল 2 জেলার একাধিক বাগানের সভা। চা বাগানেই রাত্রিবাস করবেন দলের নেতাকর্মীরা। উত্তরবঙ্গের 2 প্রান্ত থেকে শুরু হবে পদযাত্রা। আলিপুরদুয়ারের শঙ্কোষ ও জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। 10ই এপ্রিল রাতে পদযাত্রা শেষ হবে গয়েরকাটা চা বাগানে। 11ই এপ্রিল পিএফ অফিস অভিযানের ডাক। দুটো পয়েন্ট থেকে আলিপুরদুয়ার জেলার শঙ্কোষ থেকে একেবারে লাস্ট পয়েন্ট আসাম বর্ডার, শঙ্কোষ থেকে আমাদের একটি পদযাত্রা শুরু হবে। আর জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকে আরেকটি পদযাত্রা শুরু হবে। 8, 9, 10 3 দিন এই দুটো পদযাত্রা। জলপাইগুড়ির পদযাত্রা জলপাইগুড়ির চা বেলটাকে ট্রাভার্স করবে, আলিপুরদুয়ারের পদযাত্রা আলিপুরদুয়ারের চা বেলটাকে ট্রাভার্স করবে। প্রত্যেক জেলায় আলাদা আলাদাভাবে চা বাগানের কর্মসূচিও তৈরি। কেমন সেই কর্মসূচি? 8ই এপ্রিল আলিপুরদুয়ারের শঙ্কোষ, নিউল্যান্ডস, কার্তিকা, ধৌলঝোড়া চা বাগানে সভা। আটিয়াবাড়ি চা বাগানে রাত্রিবাস। 9ই এপ্রিল আলিপুরদুয়ারের চুয়াপাড়া, মধু, ভার্নবাড়ি চা বাগানে সভা। বীরপাড়া চা বাগানে রাত্রিবাস। 10ই এপ্রিল আলিপুরদুয়ারের গোপালপুর, আরি ওমান, কাদম বাছাই 5 নিবেদন করলেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 চিকেটে হার্ট বাইপাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি। বিজেপির মোকাবিলায় এবার তৃণমূলের উত্তর অভিযান। আগামী সপ্তাহে উত্তরের 2 জেলায় টানা 4 দিনের কর্মসূচি আছে। চা বাগানে সভা, বাগানেই রাত্রিবাস, রয়েছে পদযাত্রার পরিকল্পনাও। উত্তরের উন্নয়নের দাবিতে দিল্লিতে দরবার করেছে বিজেপি। 26-এর আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বঞ্চনার অভিযোগ তুলে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এবার তার কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূলের। চা বলয়কে ঘিরে এক গুচ্ছ পরিকল্পনা তৃণমূল শ্রমিক সংগঠনের। সুপ্রিম রায় এসএসসি 26,000 চাকরি বাতিল। নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে, মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম রায়ে প্যানেল বাতিল। 3 মাসের মধ্যে নয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ। যোগ্যদের বয়সে ছাড়, অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের পরেই কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারারা। আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। কোনো পক্ষে নয়, ডান নয়, বামেও নয়, সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসে? জি 24 ঘন্টায় নয়া প্রাইম টাইম শো সঙ্গে পিউরায়। দেখুন যা বলবো সত্যি বলবো, আজ রাত 9টায়। হেডলাইন নিবেদন করলেন